আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। বিস্তারিত। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো দেশ জুড়ে চলে পরিবহন ধর্মঘট। গণপরিবহন শূন্য রাজধানীতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও মেলেনি কোনো পরিবহন। এ সুযোগে রিকশা, অটোরিকশা ও সিএনজি চালকরা আদায় করেন কয়েক গুণ বেশি ভাড়া। অপরদিকে পরিবহন মালিকরা বলছেন তেলের দাম বৃদ্ধিতে লোকসান গুনতে হচ্ছে তাদের। জয়নাল আবেদিনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। তেলের দাম বৃদ্ধি পাওয়াতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির ডাকা অবরোধের আজ দ্বিতীয় দিন। বন্ধ রয়েছে বাস, ট্রাক, কভার ভ্যান সহ সকল ধরনের পণ্য পরিবহন। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রাস্তায় চলাচলরত মানুষদের। শুধু চলতে দেখা গেছে বিআরটিসি বাস, আর তার জন্য যাত্রীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করছেন নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য। তবুও মিলছে না কোনো পরিবহন। যাওয়া বা মিলছে তাতে ভাড়া গুনতে হচ্ছে 4 গুণ, এমনটাই জানালেন তারা। ডিউটিতে যাব, ডিউটিতে বিগত 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, কোনো না বাস তো দূরের কথা, সিএনজি রিকশা কোনোটাই পাওয়া যাচ্ছে না। এখন বাস না থাকার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। সিএনজি ভাড়া এখন ডাবল নিতেছে, যেখানে 20 টাকার ভাড়া ওইখানে 200 টাকা নিতেছে। বিআরটিসি পরিবহনের শ্রমিকরা জানালেন রাজধানীতে বিআরটিসি বাস চলাচল করছে প্রায় 200টির মতো। আসলে যাত্রী অনুযায়ী এতটা কভার হচ্ছে না, তবে আমরা মোটামুটি চেষ্টা করতেছি আল্লাহর রহমতে যে আমরা কভার করার জন্য। এদিকে বাস মালিকরা বলছেন তেলের দাম বৃদ্ধি পাওয়াতে লোকসান গুনতে হচ্ছে তাদের। আমরা একদিন গাড়ি চালিয়ে দেখছি, প্রতিটা গাড়ি আমাদের ঘুরে আসলে প্রায় 2500-3000 টাকা প্রতি গাড়িতে লস। কারণ এই তেল বুতুরকে দিয়া কেউ কোনো মালিক ইনকামও পায় নাই বা কোনো শ্রমিকরাও কোনো বেতন দিতে সমর্থ হয় নাই। বিদায়ী মালিকরা তাদের স্ব ইচ্ছাই গাড়িগুলো বন্ধ করে দিছে যে আমরা এই পরিস্থিতিতে আমরা আর গাড়ি চালাইতে, যেহেতু গাড়িতে আমাদের কোনো প্রফিটে আসতেছে না, তাহলে আমরা গাড়ি চালাবো না। বাস, ট্রাক সহ সকল পণ্য পরিবহন বন্ধ থাকাতে যাত্রীদের পাশাপাশি দেশের শিল্প খাতেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর দ্রুত সমাধান না করলে অর্থনৈতিক অবস্থা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দ্রুত এর সমাধান হবে এমনটাই চাওয়া সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। রাজধানীয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে মানব পাচার চক্রের মূল হোতা নাইম খান ওরফে লোটাস নাইম সহ 8 জনকে গ্রেপ্তার করল র‍্যাব 3। অভিযানকালে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নকল ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ও পাসপোর্ট। শনিবার দুপুরে রাজধানীর কাউরান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এমনই সব তথ্য তুলে ধরেন র‍্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান। র‍্যাব জানায় চক্রটি প্রায় 5 শতাধিকের ওপর মানুষকে দুবাই পাঠানোর কথা বলে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। আমরা 10 জনের তথ্য পেয়েছি, 10 জনই আমাদের সাথে যোগাযোগ আছে যারা এয়ারপোর্ট ইমিগ্রেশনে এই নকল বিএমইটি কার্ড নিয়ে ধরা পড়েছে। এই চক্রটি সবসময় পাঠিয়েছে ট্যুরিস্ট ভিসায়। আপনাদেরকে 90 দিনের ট্যুরিস্ট ভিসা দিচ্ছি, আপনারা ওখানে যাবেন, যাওয়ার পরে বাকি কাটা আমরা আমাদের লোকজন আপনাদেরকে বিভিন্ন জায়গাতে কাজের ব্যবস্থা করে দেবে। 500 জন যদি এই চক্রের মাধ্যমে যেয়ে থাকে, 200-300 লোকের মতো অসহায় লোক ওখানে বিভিন্ন জায়গায় পড়ে আছে, যাদের স্পেসিফিক কোনো কাজ নাই, এবং এট দ্য সেম টাইম তারা যে বাংলাদেশে যে ব্যাক করবে, সে ব্যাক করার অর্থ হয়তো তাদের কাছে নেই। আবারও দেশের খবর। আইডিবির 51তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস 2021-এর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করল ইনস্টিটিউশন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। শনিবার সকালে আইডিবি ভবনে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আইডিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন। এসব উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি AKMA হামিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। উত্তরের জনপদ রংপুরের প্রত্যন্ত অঞ্চল গঙ্গাচড়া, যেখানে অসহায় এক কৃষকের ফসলি জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। আর এ কাজে সহযোগিতা করছে স্থানীয় একটি দালাল চক্র। এমন পরিস্থিতিতে নির্বিকার হয়ে ঘুরছেন সমাজের দাঁড়ে দাঁড়ে। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। একদিকে নদী ভাঙ্গন, অন্যদিকে স্থানীয় দালাল চক্রের উৎপাত। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের অসহায় কৃষক আফসার আলী। এ নিয়ে কয়েকবার নদী ভাঙ্গনের শিকার তিনি। থাকেন চর ঈশ্বরকুল গ্রামে। বারবার নদী ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে স্থানীয় প্রভাবশালী 2 দালাল চক্রের সহযোগিতায় শেষ সম্বলটুকুও চলে যায় আবুল হোসেন ও তার নিজস্ব লোকজনের দখলে। রাতারাতি আবাদি জমির ধান কেটে নির্মাণ করা হয় বসত বাড়ি। প্রভাবশালীদের ভয়ে তটস্থ নিরীহ কৃষক ও গ্রামবাসী। খুব কষ্ট করছি, কষ্ট করে বাড়ি গেছি। আজুল ওই এলে বুদ্ধি করে সবাই ঘর তুলে দিলে, এরা জমি ফির বিক্রি করলে, জমি বিক্রি করি তার কাছে টাকা নিয়েছে,
আর ন্যায্য জমি আমি যেন ফেরত পাই, এটা সরকারের কাছে আমার দাবি। জমিটা দখল করে আমরা জমিটা যদি আসি ওরা আমাদের মারবে, হুমকি দেবে, এটা ওটা নানান। 2,20,000 টাকা দিয়ে 11 মাস থেকে আছে, আজ দলিল দেয় কাল দলিল দেওয়া হয় না, এটি বেলা না কাগজের ভেতাল, এটি বেলা না কাগজের ভেতাল, এইটা হবার না। নানান অজুহাতে বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে ভয়ভীতি দেখিয়ে স্থানীয় দালাল চক্রের সদস্যরা রয়েছে বেশ তৎপর। এবং এটা দালাল যতগুলো হয়েছে তাতে এটা এই এলাকাটা বিশৃঙ্খলা করেছে। আর ফির কি ভাবে আমার বাপের জমি, আমি তো বকি নাই কাকু। বারবার স্থানীয়ভাবে সালিশ করেও মেলেনি এর সমাধান, বললেন এ জনপ্রতিনিধি। কিন্তু ওই বিষয়টা নিয়ে পরবর্তীতে যেহেতু কোর্টে মামলা ছিল, ওই বিষয়টা নিয়ে আমরা আর আগাই নাই। তো ওই অবস্থায় আমরা চলে আসার পর এখন আজকে মানে এই পক্ষ একবার ঘর উঠাচ্ছে, ও পক্ষ মানে এইভাবেই এখন চলছে। তবে দীর্ঘ সময় ধরে এ ঘটনায় প্রতিনিয়ত বিবাদ চললেও তেমন কিছুই জানেন না থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কাগজে এটা আমি দেখিনি, তবে আমি একটু ডাটা শুনছি যে এই জায়গাটা আগের থেকে সম্ভবত চৌকিদারের পজিশনে ছিল, তারপরে এটা নিয়ে গন্ডগোল যতটুকু তথ্য পেয়েছি আরও বিশদ তদন্ত করে আইনানুগ যেটা ব্যবস্থা এটা নেব। তবুও ভুক্তভোগী ও এলাকাবাসীরা চান শান্তি। আদালতের সিদ্ধান্ত আসার আগেই প্রভাবশালীদের জমি দখলের পায়তারা থেকে রেহাই চান অসহায় কৃষক আফসার আলী। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে সরকারি চাকরি ও উচ্চ শিক্ষার কোটা দাবি জানিয়েছে উর্দুভাষী বাংলাদেশিরা। শনিবার রাজধানীর তোপখানা রোডে জাতীয় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে উর্দুভাষী যুব ছাত্র আন্দোলন আয়োজিত জাতীয় কাউন্সিলে সরকারি চাকরি এবং উচ্চ শিক্ষার কোটার সুবিধা প্রদান সহ 6 দফা দাবি জানান বক্তারা। এ সময় আসিফ ইকবালকে সভাপতি ও মাকসুদ আলমকে সাধারণ সম্পাদক করে উর্দুভাষী যুব ছাত্র আন্দোলনের 101 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন USPYRM এর সভাপতি সাদাকাত খান ফাক্কু। ময়মনসিংহে অনুষ্ঠিত হল পুরাতন ব্রহ্মপুত্র নদের প্রবাহ সংকট ও ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনা সভা। শুক্রবার সকালে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের আয়োজনে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন কফিল আহমেদ ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান সহ অন্যান্যরা। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ভদ্রা মোড় রেল ক্রসিং থেকে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত অযান্ত্রিক যানবাহন রেল সহ 4 লেন সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর ছোট বনগ্রাম বাইপাস মোড়ে ফলক উন্মোচনের মাধ্যমে সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ASM খায়রুজ্জামান লিটন। 4.17 কিলোমিটার দৈর্ঘ্য এবং 80 ফুট প্রস্থের এ সড়কের নির্মাণে ব্যয় ধরা হয়েছে 69 কোটি 78 লাখ টাকা। আপনারা দেখছেন আনন্দ টিভি। আরো একবার স্বাগত রাতের সংবাদের সঙ্গে আছি শারমিন মনির। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে সমাবেশ করল সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। শনিবার দুপুরে স্থানীয় কাঁচামোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামাল। এ সময় 2016 সালের 6 নভেম্বর সাঁওতাল উচ্ছেদের নামে 3 সাঁওতাল হত্যাকারীদের অবিলম্বে বিচারের দাবি জানান বক্তারা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিকদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিন শনিবারও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচল করেনি কোনো যাত্রীবাহী বাস ও পণ্যবাহী পরিবহন। তবে যথারীতি চলে ব্যক্তিগত যানবাহন। পরিবহন ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। গাজীপুরের কাপাসিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন 2021 উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে অনুষ্ঠিত হল মতবিনিময় সভা। শনিবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক SM তরিকুল ইসলাম। এ সময় জেলা পুলিশ সুপার SM শফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন এবং জেলা নির্বাচন অফিসার ইস্তাফিজুল আকন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে ইউপি নির্বাচনের মাধ্যমে যাতে করোনা সংক্রমণ বৃদ্ধি না পায় সেজন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কতার বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করেন। এখনো দেশে করোনা আছে,
মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে আমরা কাজ করে থাকি এবং করোনা বাংলাদেশে সফলভাবে নিয়ন্ত্রিত হয়েছে, এটা রাখতে হবে। নির্বাচনের মাধ্যমে আমি জানি দৌড়াদৌড়ি হয়, মিটিং হয়, মিছিল হয়, এদিক ওদিক যাওয়া হয়, অনুষ্ঠান হয়, সেখানে আপনার স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। একটা প্রার্থী যখন হয়ে যায় তখন কিন্তু সেই প্রার্থী যখন সিলেকশন হয়ে যায়, সিলেকশন হওয়ার পরে কিন্তু সেই প্রার্থীর বিরোধিতা করা যাবে না। শুক্রবার বিকেলে কক্সবাজারের বিজিবির রামু ব্যাটালিয়নের মরিচ্চা বাজার এবং মরিচ্চা যৌথ চেকপোস্টে আটক করা হয় হেলাল নামের এক মাদক কারবারিকে। পরে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকায়িত অবস্থায় 20,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি জব্দ করা হয় একটি কাভার্ড ভ্যান। আটক মাদক কারবারিকে হস্তান্তর করা হয়েছে রামু থানায়। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রামু 30 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম ফারুক। শনিবার বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে মোটরসাইকেল যোগে স্বর্ণালঙ্কারের চালান ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে একটি মোটরসাইকেলে তল্লাশি করে 7টি প্যাকেটে মোড়ানো 2 কেজি 145 গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। জড়িত থাকার দায়ে আটক করা হয় সিদ্দিকুর রহমান ও আব্দুল্লাহ নোমান নামের দুজনকে। দর্শক, এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদে। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।